দল এবং দলের বিভিন্ন স্তরের কর্মী যারা আজকে এখানে এসেছেন, আমি মিনিট তিনেক কথা বলব। প্রথম এই কথাটা বলবো, যে বা যিনি আমাকে এই জায়গায় আসবার জন্য অনুপ্রাণিত করেছেন, যে উদ্দেশ্য নিয়ে, যে স্বচ্ছতা নিয়ে, যে পরিচ্ছন্নতা নিয়ে আমার জীবনের একটা চ্যালেঞ্জ হলো, তার কাছে সেই স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতার প্রমাণ আমাকে পেশ করতে হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, আমি রাজনীতি করব না বা রাজনীতি যাব না, এরকম আমার অনেক কথা আগে ছিল। তো অনেক সময় অনেক ছেলেপিলের আগে ভাগে বলে ফেলে যে আমি জীবনে বিয়ে করবো না। কিন্তু একটা টাইম আবার দেখা গেছে বাপ মা দাদা দাদি ধরে বেঁধে বলে বুঝি আবার আবার হয়েও যায়। আমি রাজনীতিতে এই জন্য আমার আসার ইচ্ছা ছিল না যে রাজনীতিতে যে কাজকাম হয় সে কাজ তো আমি এমনিতেও করতে পারছি। এতগুলো বাচ্চা কাচ্চার পড়াশুনো, সোশ্যাল ওয়ার্কার, রিলিফ, আই ক্যাম্প, বস্ত্র বিতরণ করে তো যাচ্ছি প্রতিনিয়ত। তো ওটা যারা করছেন তারা করুন, আমি যেটা করছি আমি করি। যে কথাটা ঠিক এই এই যে সিচুয়েশন আমরা এসেছি, সময়ের দাবি, যেটা আমার এই ভাই বলছিলেন, আসলে এবারের ইলেকশনটা কোনো রাজনৈতিক কন্টেস্ট নয়। এবারের ইলেকশন বাংলার অস্তিত্ব টিকবে কি টিকবে না তারই কন্টেস্ট। এটা মাথায় রাখতে হবে যে ভোটে একবার হেরে গেলাম, আবার একবার জিতলাম, আবার হারলাম, আবার জিতলাম, বহুবার কিছু হতে পারে। কিন্তু আপনি ভাবুন তো, একই ভারতবর্ষের জাতীয় সীমানার ভিতরে বাঙালি মহারাষ্ট্রে যেয়ে ব্যবসা করতে পারবে না, বাঙালি গুজরাটে যেয়ে ব্যবসা করতে পারবে না, বাঙালি হরিয়ানাতে যেয়ে ব্যবসা করতে পারবে না, বাংলায় কথা বললে মার খেতে হবে, বাঙালি হওয়ার কারণে তাকে কফিন বন্দি করে বাড়িতে ফেরানো হবে, এবং বাঙালিদেরকে কেটে ছেটে বাদ দেওয়ার জন্যেই নতুন করে আবিষ্কার হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটা শুধুমাত্র বাংলার জন্য। এবং তারপরে আবার কি না, বিচারাধীন করে রাখা হয়েছে 60 লক্ষ মানুষ। আমি এই জন্যই বললাম, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে হারিয়ে বিধানসভা দখল করার লড়াই নয়। এটা আসলেই পশ্চিমবঙ্গ থাকবে না থাকবে না, পশ্চিমবঙ্গটা বাঙালিদের হাতে থাকবে না ব্রিটিশ দালালদের হাতে যাবে, তার চূড়ান্ত প্রমাণ আমাদের দিতে হবে এই সামনে ইলেকশন। আমার 3 নম্বর কথা হলো, খুব সোজাসুজি বলছি, যারা বাঙালি আর বাঙালির অস্তিত্ব শতাব্দী প্রাচীন, হিন্দু মুসলিম শিখ ইসাই মিলেমিশে থাকবার যে ঐতিহ্য ভারতবর্ষে রয়েছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন। এখনো বহু জায়গায় হিন্দুর লাশ মুসলমানরা কাঁধে করে বেড়ায়, এখনো বহু জায়গায় মুসলমান মারা গেলে হিন্দুরাও শেষ শ্রদ্ধা জানাতে আসে, এখনো বহু জায়গায় বিয়ের বাড়ি শাদিতেও মুসলিম বন্ধুর বিয়েতে হিন্দু বন্ধুটাকেও যেতে হয়, আবার হিন্দু বন্ধুর বিয়েতে মুসলমান বন্ধুটাকেও যেতে হয়। এই যে ঐতিহ্য, ধর্ম যার যার, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে যে মিলেমিশে একাকার হয়ে আমরা এখানে আছি, বিশ্বাস করুন এই ঐতিহ্যটা আগামী দিন থাকবে না থাকবে না। যারা বলছে এটা হিন্দুর দেশ তারা জমল ভুল করছে, যারা বলছে এটা মুসলমানের দেশ বানানো হবে, এর দুটো শক্তির উৎপত্তি স্থল একই জায়গাতে। আমার কথাগুলো ভালো করে বুঝবেন, তারপরে সমালোচনা করবেন। যারা বলছে মুসলিমদের তাড়িয়ে বাংলা ফাঁকা করে দাও, আবার কেউ বলছে সব মুসলমান এক হও, এই দুইটা রসুনির গোড়া একই জায়গায়। এই সরল সমীকরণটা যতদিন মুসলিমরা না বুঝতে পারবে ততদিন তারা আত্মঘাতী হামলার মাঝখানেই থাকবে। ওরা নিজেদেরকে আত্মহত্যার পথেই আছে। বিরাট বড় বড় দামি দামি লেকচার, মুসলমানদের এই করতে হবে, মুসলমানদের সেটা করতে হবে, মুসলমানদের হ্যান করতে হবে, মুসলমানদের ত্যান করতে হবে। আমি খুব স্বাভাবিকভাবে বলছি, কৃষ্ণদা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, কৃষ্ণদার নাক কেটে গেছে, কৃষ্ণদার হাতের একটা ছোট্ট আঙুল ভেঙে গেছে, কৃষ্ণদার কানে একটা কাঁটা ফুটে গেছে, কৃষ্ণদার বুকে কোন একটা পাথর লেগে রক্ত বেরোচ্ছে।
তো ভালো ডাক্তারের কাছে যদি হেতুড়ি ডাক্তারের কাছে নিয়ে যান, প্রথমেই রক্ত দেখবে। যদি আরেকটু ভালো ডাক্তার নিয়ে যান তাহলে ভাঙা জায়গাটায় আগে একটুখানি কিছু চটাফটা বেঁধে দেবে যাতে হাতটা সরে না যায়। আর যদি এফআরসিএস লন্ডন ফেরত ডাক্তার হয়, এখান থেকে রক্ত গড়াবে, ওখান থেকে আঙুল ভাঙবে, এখানে রক্ত বেরোবে, সব হবে। যিনি ভালো ডাক্তার হবেন তিনি ফার্স্ট অফ অল বুকে স্টেথোস্কোপ ধরে হাতটা টিপে একবার দেখে নেবেন যে হার্টের প্যালপিটেশনটা কি আর অক্সিজেনটা কেমন যাচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? খুব দামি ডাক্তার যদি হয়, বাইরের কাটা পাটা রক্ত নিয়ে তার কোনো মাথার যন্ত্রণা নেই। তার যন্ত্রণা হার্ট ঠিক আছে কিনা, প্যালপিটেশন ঠিক আছে কিনা, অক্সিজেন পালসটা ঠিক আছে কিনা, এটা তিনি আগে দেখবেন। আর যদি হেতুড়ে ডাক্তার হয়, আগে নাকে কানে ওষুধ লাগাবে, ততক্ষণ হয়তো হার্ট অ্যাটাক করে রোগী মরেও যেতে পারে। আজকে বাঙালির যে দশা, আপনার কাছে অনেক নালিশ আছে, আপনার কান কেটে গেছে, আপনার হাতের আঙুল ভেঙে গেছে, আপনার অনেক অভিযোগ আছে যে আপনার পায়ে কাঁটা ফুটেছে, আপনার মাথায় খপ উঠেছে, কিন্তু মমতা ব্যানার্জি লড়াই করে দেখছে আপনার হার্টের প্যালপিটেশনটা ঠিক রেখে দিয়ে এই রাজ্যে আপনি ফার্স্ট যে ডাক্তার আপনার হার্টের প্যালপিটেশন দেখে আপনাকে আগে অক্সিজেন পালসটা বাঁচাবার চেষ্টা করছেন, তার পিছনে যাবেন না। হার্টের প্যালপিটেশন দেখার যোগ্যতা নেই, নাকে আর কানে নাল লাল ওষুধ লাগাচ্ছে, তার পিছনে ছুটবেন। হার্টের চিকিৎসা করেন, তিনি স্টেথোস্কোপ লাগিয়ে হাতটা টিপি বলে দেন হার্টের পালসের অবস্থা খারাপ আছে, এক্ষুনি অক্সিজেন লাগানো দরকার। কোনো কাউকে যদি দেখানো হয়, সে বলবে এই ডাক্তার তো রুগী দেখানো হয়েছে, ডাক্তার কি কোনো প্রমাণ নেই। কিন্তু হেতুড়ি ডাক্তার দেখাবে, নাকে কানে লাল ওষুধ দিয়ে হাতে ব্যান্ডেজ করে বরবাদ করে দেবে। পাবলিক দেখলে বলবে যে বিরাট বড় রকমের চিকিৎসা হচ্ছে। যারা চিৎকার চেঁচামেচি করছেন সব হলো ফুটপাতে বসা একেবারেই কুহক ডাক্তার। যারা নামি দামি ডাক্তার হয় তাদের চিকিৎসার লক্ষণ বাইরে খুব বেশি দেখতে হয় না, হাত দেখলে বুঝে নেয়। আপনি এখন কোন ডাক্তারের চিকিৎসা হবেন সেটা আপনার ব্যাপার। আমি দলে এসেছি, কেউ ডেকেছেন এবং এই ভাবনা চিন্তাগুলো মাথায় নিয়েই এসেছি যে হেতুড়ি ডাক্তারের কাছে চিকিৎসা হওয়ার চেয়েও হাতে কাটা আছে, কানে কাটা ফুটেছে, বুকে একটু পাথর লেগেছে, এখানে একটা পাথর ফুটেছে, এটা কোনো দীর্ঘমেয়াদী সমস্যা নয়। এর চিকিৎসার অনেক সময় হবে। ডাক্তারের কাছে এর চিকিৎসা প্রচুর রয়েছে, কিন্তু ডাক্তার দেখছেন আগে তো রুগীটা বাঁচুক, রুগীটা যদি বাঁচানো যায় পরে চিকিৎসা করা যাবে। সেই বুড়োটার কথা বলতেই হয়। নাতনি মারা গেছেন, নানা এসেছেন, কি ব্যাপার না সাপে কামড়ে মারা গেছে। তো নানা এসে দেখলেন যে বিষাক্ত সাপটা এই জায়গাটায় কামড়েছে, ছেলেটা মারা গেছে। তো কাবানের কাপড়টা তুলেও কাঁদা কাঁদা করে বললেন, নানা ভাগিস আমার কচির চোখে কামড়াই। কথা বলা যায়, রুগী কিন্তু মারা গেছে, রুগী বেঁচে নেই, তবুও নানা বলছেন ভাগিস আমার কচির চোখে কামড়াই। তো এই ধরনের প্রচুর নানাও আমাদের সমাজে আছে, আর এই ধরনের প্রচুর হেতুড়ি ডাক্তারও আছে। আমি শুধু অনুরোধ করছি, আমি কালকে একজন বলছিল যে সোশ্যাল মিডিয়া আপনাকে না প্রচুর গালাগালি দিচ্ছে। আমি বলি যারা আমাদের গালিগালাজ দিচ্ছে ওদেরকে পারলে একটু বাটা সন্দেশ খাইও, আর ওদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো। আপনাদেরকেও বলছি মাথা ঠান্ডা রাখবেন প্লিজ। কেউ আমার বিরুদ্ধে যদি কিছু বলে একটা টু শব্দ উচ্চারণ করবেন না। যদি আপনি আমার লোক হন, যদি চিনতে পারেন, বাসে বসিয়ে একটা চা একটা বিস্কুট খাইয়ে পয়সাটা দিয়ে বলবেন এটা মাতিন সাহেবের পক্ষ থেকে তোমার গিফট। আরো বেশি একটু গালিগালাজ দিলে আরো দামি চা পাবে, দামি বিস্কুট পাবে। আমি এটা শুনতে খুব ভালোবাসি। আমি যখন চাষ করতে নেমেছি আমার গায়ে কিছু কাদা লাগবে আমি জানি, আর আমি জেনে বুঝে এসেছি। তো আমি চাষ করবো অথচ আমার গায়ে একটু কাদা লাগবে না, এটা তো হতে পারে না। মাথা খুব ঠান্ডা রাখবেন, ভালো থাকবেন। আর ভোটে জেতাটা আপনাদের কাছে একটা বিরাট অঙ্ক। আমি দেখছি 5-3 দিনে যে কে কত বেশি ভোটে আমাকে যেতে পারে। আর এই একটা করে ফুল হাতে তুলে দিচ্ছেন, আর মনে হচ্ছে আমার গাড়ি একটা করে পাহাড় চাপিয়ে। বিশ্বাস করুন, কিন্তু ফুল এক একটা বিষাক্ত পয়সা। ও হাতে দেওয়া মানেই যে আমাকেও এই জুরিসডিকশনের হাড়োয়া বিধানসভার যেরাম তরতাজা ফুল হাতে তুলে দিয়েছে,
এদের দাবি রয়েছে আফটার ইলেকশন এই 4.5 লক্ষ ভোটারকেও আমার ফুলের মতো তাজা রাখতে হবে। একটা মানুষ 4.5 লক্ষ মানুষের মুখ দেখে বেড়ানো তো আমার পক্ষে সম্ভব হবে না। 4.5 লক্ষ মানুষের ফোন রিসিভ করার সময় তো আমার হবে না। যারা বলে সব করে দেবো, মিথ্যা কথা বলে, আমি পারবো না। তাই আপনারা যারা আমার সৈনিক আছেন, আপনার গ্রামের দুঃখ দুর্দশা ব্যথা বেদনা যদি আপনারা একটু গ্রামের কাজগুলো করেন, আর যে কাজটা আপনারা মনে করবেন যে আমার প্রয়োজন, 20টা কাজ 50টা কাজ 49টা আপনারা সামলে নিয়েছেন, মনে হচ্ছে একটা কাজ আব্দুল মাতিন হলে ভালো হতো, বলবেন বুকে হিসেবে আপনার কাছে আমি চলে যাবো ইনশাআল্লাহ। বাকি সময় মতো আরো কথা হবে। বিশেষ কিছু কাজের দায়িত্ব দিয়েছেন, আমাকে চলে যেতে হবে। আমি খুব কষ্ট করে বসে রয়েছি, এক্ষুনি আমাকে অফিসে ফিরতে হবে। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।